ব্যস্ত নগর জীবনে একটু ছুটি পেলে একঘেয়েমি দূর করতে ঘোরাঘুরিতে বেরিয়ে পড়ে মানুষ। আর ছুটি যদি হয় ঈদের, তাতে আনন্দ বেড়ে যায় বহুগুণ। তাই বুধবার চিড়িয়াখানা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটান অনেকেই। সাবরিনা খন্দকারের রিপোর্ট। কর্মের কোলাহল আর ব্যস্ততার বিশাল ভার একপাশে ফেলে রেখে এ যেন নির্ভার বাধাহীন ঘুরে বেড়ানো। নগরে ভিড় নেই যানজট। তাই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত কাটাতে কেই বা লোভ সামলাতে পারে এই যান্ত্রিক নগরে। এই সময়টা ফ্যামিলির সাথে সময়টা অনেক বেশি পাওয়া যায়। হেঁটে আসতে হয়েছে, তারপর আমাদের কষ্ট হলেও ভালো লাগতেছে। সবসময় বাচ্চাদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না, এটা ঈদের একটা ছুটিতে আমরা সময় পাইছি। তাই ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের সমাগম। হয়তো প্রিয়জনের সাথে কাটানো এসব ভালো সময় পরবর্তীতে যোগাবে কাজের প্রেরণা। আনন্দের বড় জিনিস, কারণ বছরের একটা দিন তো আমরা ঘুরে করি। নারায়ণগঞ্জ থেকে আসছি, আল্লাহর রহমতে ভালো লাগতেছে, বাচ্চারাও অনেক স্যাটিসফাই আইসা। এখানে ঘুরতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা যেন লোকে লোকারণ্য। শিশুদের জন্য বনের পশুকে সামনে থেকে দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাননি অভিভাবকরা। মানুষের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। ঢাকা সিটিতে দেখা গেছে যে মোটামুটি যাওয়ার মতো চিড়িয়াখানাটাই একটা অন্যরকম একটা জায়গা। ভাগ দেখবো, হরিণ দেখবো, অনেক কিছু দেখবো। ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে এত দর্শনার্থীর উপস্থিতি নিয়ে ভবিষ্যতে নতুন পরিকল্পনা নেওয়ার আহ্বান দর্শনার্থীদের। যানজটের নগরীতে ঈদ উপলক্ষ নিয়ে এসেছে অনেকটা স্বস্তি। শুধু তাই নয়, কর্মব্যস্ত মানুষও কর্মের বিরতিতে পেয়েছেন স্বজনকে সময় দেওয়ার ফুরসত। পরিবারকে সময় দেওয়ার এই সুযোগগুলো বারবার রঙিন হয়ে ফিরে আসবে, এমনই প্রত্যাশা সবার। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টা সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার, যা হবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশের সরকার প্রধানের প্রথম বৈঠক। সম্মেলনে বাংলাদেশ বাণিজ্য, পরিবেশ, নিরাপত্তা সহ 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে। দুটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর ইউনূস। আগামীকালই তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততম সময়ে শুল্ক হার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করেন প্রেস সচিব। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, রাজনৈতিক দলগুলো দিনে যতবার নির্বাচনের কথা বলে ততবার আওয়ামী লীগের বিচারের কথা বলে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে, সেই আশ্বাস দিতে হবে দেশের মানুষকে। বুধবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। পত্নীতলায় উপজেলার নাগরিক কমিটির সংগঠক রায়হান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবি পার্টির আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলা শাখার সেক্রেটারি রাকিবুল রহমান। এবার বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আর এ বিষয়ে আলোচনার জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র।
তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। বছরে রপ্তানি হয় প্রায় $840 কোটি, যা সিংহভাগ তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশি পণ্যের উপরও শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শঙ্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের চাহিদা কমার কারণে আমার বাজারটা কিছুটা সংকুচিত হবে, আর সেই সংকোচনটা আমরা খুব সহজেই কাটিয়ে নিতে পারি বাংলাদেশ সরকার যদি এই নতুন বাজারগুলোর এবং বিজিএমইএ তারা নতুন বাজারের দিকে নজর দেয়, ট্রেড নেগোসিয়েশন করে, তাহলে কিন্তু আমাদের যে পরিমাণ চাহিদা যুক্তরাষ্ট্র কর্তৃক সংকুচিত হবে সেইটুকু প্রসারণ করা সম্ভব বলে আমি মনে করি। অন্যদিকে পোশাক শিল্প মালিকরা বলছেন, এতে করে একদিকে যেমন পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তেমনি পোশাক রপ্তানিও কমবে। আমরা অনেকদিন যাবৎ বলে আসছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কটনের সবচেয়ে বড় ইউজার। তো আমরা যদি তাদের সাথে বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি যে তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশের রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, এটা যদি আমরা নিগোশিয়েট করতে পারি তাহলে আমরা বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে লাভবান হবে। আপনি দুইভাবে কস্টটা ম্যানেজ করতে পারেন, একটা হচ্ছে ওদের ইম্পোর্টের যদি ডিউটি কমানো যায়, আর একটা হচ্ছে আপনার নিজের দেশের ম্যানুফ্যাকচারিং কস্ট কীভাবে কমাতে পারেন। তো আমাদের তো এখানেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি। অবভিয়াসলি সংখ্যা তো আমাদের এখানে ব্যবসা কমার আছেই। তো সেই জন্যই বলছি যে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এখনই এটা কমিউনিকেশন করে এটাকে কিভাবে আমাদের ওদের যে প্রোডাক্টগুলো আছে যদি দরকার হয় সেটা কমায় নেয়, কারণ সেটা আমরা কত বিলিয়ন বা কত কি ইম্পোর্ট করতেছি এবং সেটার এফেক্ট কী, এবং আমরা গার্মেন্টস কি এক্সপোর্ট করতেছি সেটার এফেক্ট কী, সেটা না হলে কি হইতে পারে, এইগুলো তো আসলে সরকারকে এখন বসে হিসেব নিকাশ করতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার, যা হবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশের সরকার প্রধানের প্রথম বৈঠক। এছাড়া আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর ইউনূস। দুপুর 2:30টায় ইউথ জেনারেশন ফোরামের একটি ইভেন্টে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। এই সম্মেলনে বাংলাদেশ বাণিজ্য, পরিবেশ, নিরাপত্তা সহ 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেবে। 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এর আগে সকাল 9টায় সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামীকালই তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। ঈদ উল ফিতরের 3 দিন পরেও রাজধানী সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রিয় মানুষ। ঢাকায় বিনোদন ও দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। শিশু কিশোরদের জনপ্রিয় স্থান মিরপুর চিড়িয়াখানায় আজও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষই ঘুরতে গেছেন সেখানে। এছাড়া নিজেদের সন্তানদের সাথে নিয়ে আগারগাঁওয়ে অবস্থিত নভ থিয়েটারে বেড়াতে যান অনেক অভিভাবক। সৌরমণ্ডল সম্পর্কে ধারণা দিতে এবং ঈদ বিনোদন কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন নভ থিয়েটার। এদিকে চট্টগ্রামের ফয়েজ লেককে ঈদ বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন চট্টগ্রামবাসী। দিনব্যাপী ফয়েজ লেকে উপচে পড়া ভিড় ছিল। আকর্ষণীয় সব রাইড থাকায় শিশু কিশোরদের পছন্দ ফয়েজ লেক। ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন পিপাসুদের ফিরে সরগরম হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। জাহিদুর রহমানের রিপোর্ট। নগর জীবনের ব্যস্ততা আর ইট পাথরের শহরে কোলাহল ছেড়ে অসংখ্য মানুষ ছুটে যাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। ফ্যান্টাসি কিংডমে ঈদের আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা। ঈদের যে আনন্দটা এটা এখানে এসে বুঝতে পারছি। অনেক এনজয় করতে, এমনকি এখনো ডিজে চলতেছে, এখন অনেক এনজয় করতেছি। বিনোদন কেন্দ্রগুলোতে কেউ এসেছেন বন্ধুদের সাথে, কেউ বা আবার এসেছেন আদরের ছোট্ট সোনামণি সহ পরিবার পরিজন নিয়ে। ওয়াটার কিংডম জুড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানের তালে নেচে গিয়ে ঈদ উদযাপনের উৎসব ছিল চোখে পড়ার মতো।
রাজশাহী জেলা থেকে এসেছি এবং এখানে আমাদের বন্ধু বান্ধব সহ আমরা অনেকজন এসেছি। আমরা সাঁতার কাটছি, এখানে আমাদের অনেক মজা লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসছি আর কি, ভালো লাগতেছে অনেক। বিনোদন পিপাসুদের বাড়তি আনন্দ দিতে নতুন নতুন রাইডসও সংযোজন করা হয়েছে থিম পার্কগুলোতে। এখানকার নিজস্ব সিকিউরিটির সাথেও সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণদের পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে অংশ নিয়ে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে। সম্পদের ভারসাম্য আনতে হবে, একই সাথে পরিবেশের কথাও ভাবতে হবে। বাংলাদেশ অনেক বড় জায়গা, সেই তুলনায় নিজের পরিধি ছোট জানিয়ে তিনি বলেন, ছোট পরিসরেই কাজ করার ইচ্ছা আছে। বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে আসলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা পাওয়া যায় বলে জানান তিনি। বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization. First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Job turns you into a slave. You take orders from other people. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183তম স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত 2 ধাপ পিছিয়ে এখন 127তম অবস্থানে। গত 25 মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। হামজাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে 10 জুলাই পরবর্তীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি 1 নম্বর স্থান ধরে রেখেছে। ফ্রান্সকে টপকে স্পেন উন্নতি করে 2য় স্থানে এসেছে। অন্যদিকে 5 নম্বরে রয়েছে ব্রাজিল।